আজকে কি আরো সব মানে বাকি আরো বাকি আছে কেমিক্যাল বন্ডের? শুনতে পাচ্ছি না কিছু। স্যার বলছি আজকে কি কেমিক্যাল বন্ডের আরো বাকি আছে, মানে আজকে আয়ন স্টিল স্টার্ট করব না? না, বাকি আছে, বাকি আছে, আজকে শেষ হয়ে যাবে। তারপরে অ্যাসিড বেস পরের দিনকার পড়বো। কোশ্চেন অ্যান্সার করাতে হবে না? ঠিক আছে, চল স্টার্ট করা যাক। কয়েকটা জিনিস বাকি আছে, বোঝানোর দরকার আছে, সেই জন্যে দরজাটা বন্ধ করে দিই, কিছুটা আওয়াজ কমবে আশা করছি। অফলাইনে কি কেউ হচ্ছে? না, অফলাইনে কেউ নেই। তুই বললি যে তোর মা ফোন করবে, আমি বললাম, করলো না তো? আচ্ছা, দেখ স্যার আসলে মা মানে ওই পরীক্ষাটা অফলাইন দেব, মানে তুমি যে পরীক্ষাগুলো নেবে ওগুলো অফলাইন দেব, তো ওই ব্যাপারে মা তোমাকে বলতে ফোন করতে যাচ্ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অফলাইন দিতে পারি। কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা আজকে শেষ হোক, তারপরে কবে পরীক্ষা নেব আমি বলে দিচ্ছি। এটা কোশ্চেন অ্যান্সার করাই, এসব করাই আজকে শেষ করে দিচ্ছি। কোশ্চেন অ্যান্সার করিয়ে দিই, তারপরে বলছি। আচ্ছা, আগের দিন তুমি যে ভিডিওটা ইউটিউবে পোস্ট করেছিলে ওখানে তো তোমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ওখানে মানে যখন আমরা ক্লাস করছিলাম তখন তো তোমায় দেখা যাচ্ছিল না। আমি যে লিংকটা পাঠিয়েছি ওই লিংকটা দিয়েই খোলা যাবে ওটা। ও না, মানে আমি বলছিলাম যে তুমি আগের দিন ইউটিউবে যে লিংকটা পাঠিয়েছিলে ওটা খুলে আমি দেখছিলাম, ওখানে তোমার ভিডিওটা দেখা যাচ্ছিল, কিন্তু ক্লাসে তো করে দেখতে পাচ্ছিলাম না। ওখানে আমার ভিডিও দেখা যাচ্ছিল? এখানে দেখা যাচ্ছে না তো। যাকগে, ঠিক আছে, সে আমার দেখতে চাইলে দেখতেই পারিস, সেটা অসুবিধার কিছু নেই, এটা তো বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়া। ব্যাপারটা হচ্ছে, দেখ আমরা আজকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এটা পড়বো, আর কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে ডিসকাস করবো কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে। প্রথম আমরা দুটো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচনা করছি, যে কার্বন ডাই অক্সাইড সেটাকে কি তুই পোলার কম্পাউন্ড বলবি? কার্বন ডাই অক্সাইড কি পোলার কম্পাউন্ড? আর একটা হচ্ছে CCl4, এটা কি জলে সলিবল ইন ওয়াটার? এই দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথমে, তারপর থেকে ব্যাপারটা বোঝা যাবে। এখন পোলার কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্ট আর নন পোলার কোভ্যালেন্ট বলতে কি বোঝায় আমি একটু বুঝিয়ে দিই। দেখ, কোভ্যালেন্ট কম্পাউন্ড সেটা এক হতে পারে কি নন পোলার কোভ্যালেন্ট, আর একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট। নন পোলার কোভ্যালেন্টটা কি রকম? নন পোলার কোভ্যালেন্ট কি রকম? ধর হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড করে রয়েছে, বা ক্লোরিন ক্লোরিন বন্ড করে রয়েছে, তো এদের ইলেকট্রনগুলো একদম মাঝখানেই থাকে, কারণ দুটো একই অ্যাটম, সেম অ্যাটম যদি বন্ড করে থাকে, এই ধরনের বন্ডকে বলা হয় নন পোলার কোভ্যালেন্ট বন্ড। কিন্তু ধর H আর Cl ধর বন্ড করে রয়েছে, তখন কি হচ্ছে না, ইলেকট্রন পেয়ার কিন্তু Cl এর দিকে সরে যায়, যার ফলে এইটা একটু প্লাস
আর এটা একটু মাইনাস হয়ে যায়। এটাকে কি বলে না, এটাকে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এবং এর মধ্যে যে বন্ড থাকে পোলার কোভ্যালেন্ট বন্ড। এখন এমন অনেক কম্পাউন্ড হতে পারে যেখানে কিনা কোনো একটা বন্ড পোলার রয়েছে কিন্তু ওভারঅল কম্পাউন্ডটা কিন্তু পোলার নাও হতে পারে। যেরকম ধর কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড মলিকিউলটা কিরকম না সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড, এরকম কার্বন ডাই অক্সাইড একটা লিনিয়ার মলিকিউল। এবারে অক্সিজেন এদিকে টানছে, এই অক্সিজেনও এদিকে টানছে, দুজনের টানাটা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। সেই জন্য যদিও সিও বন্ডটা পোলার, সিও বন্ড পোলার, বাট কার্বন ডাই অক্সাইড মলিকিউল ইজ নন পোলার। কার্বন ডাই অক্সাইড মলিকিউলটা কিন্তু অ্যাজ এ হোল নন পোলার, কারণ তার কার্বন অক্সিজেনের বন্ডটা পোলার হতে পারে, কিন্তু অপোজিট দিকে দুদিকে টানলে কি হয় না আলটিমেটলি কিন্তু কার্বন ডাই অক্সাইডে কোনো নেট ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয় না। সেই জন্য কার্বন ডাই অক্সাইডকে কিন্তু পোলার কম্পাউন্ড বলা যায় না। কার্বন ডাই অক্সাইড অবশ্যই একটা কি নন পোলার কম্পাউন্ড, কার্বন ডাই অক্সাইড কিন্তু কোনো মতেই কিন্তু কোনো পোলার কম্পাউন্ড নয়। তো আমরা প্রথম কথা যেটা প্রথম প্রশ্নের উত্তর পেলাম যে কার্বন ডাই অক্সাইড কি পোলার কম্পাউন্ড, সেক্ষেত্রে আমরা বলছি যে কার্বন ডাই অক্সাইড কিন্তু পোলার কম্পাউন্ড নয়, কার্বন ডাই অক্সাইড একটা নন পোলার কম্পাউন্ড, নন পোলার কম্পাউন্ড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে CCl4 is CCl4 soluble in water? তো CCl4 দেখ কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড এটা কি রকম ধরনের কম্পাউন্ড না CCl4 is a covalent compound, covalent compound। তো কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কি হয়, জেনারেলি কোভ্যালেন্ট compounds are soluble in organic solvent or non-polar solvent, but insoluble in water, যেটা কিনা তো CCl4 এটা যেহেতু কোভ্যালেন্ট কম্পাউন্ড এবং অবশ্যই এটা কিন্তু নন পোলার, নন পোলার যেহেতু এটা নন পোলার তাই নন পোলার সলভেন্টেই সলেবল, কারণ লাইক ডিজলভস লাইক, মানে যে ধরনের কম্পাউন্ড তাতেই ডিজলভ করবে। যদি নন পোলার কম্পাউন্ড হয় নন পোলার সলভেন্টে ডিজলভ করবে, যদি পোলার কম্পাউন্ড হয় তো পোলার সলভেন্টে ডিজলভ করবে। CCl4 যেহেতু একটা নন পোলার কম্পাউন্ড তাহলে ওটা কিন্তু জলের মতো পোলার সলভেন্টের মধ্যে ডিজলভ করবে না। তো এই বেসিক ব্যাপারটা বুঝতে গেলে আমাকে পোলার নন পোলার বিষয়গুলো জানতে হবে এবং সেটা নিয়েই আজকের পড়াশোনা। তো চল আমরা সেই ব্যাপারগুলো আমরা দেখি। দেখ এখানে আমরা বলছি যে কার্বন ডাই অক্সাইড যে মলিকিউলটা, কার্বন ডাই অক্সাইড আপনার লিনিয়ার স্ট্রাকচার, এখানে ডাবল বন্ড আছে, এদিকেও ডাবল বন্ড আছে, অক্সিজেন টানছে ইলেকট্রন ধরে, এদিকেও একটা অক্সিজেন টানছে। তো এই টানাটানির ফলে কি হচ্ছে না ওভারঅল কিন্তু ইলেকট্রনের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাই কার্বন ডাই অক্সাইডকে আমরা বলছি কি না নন পোলার কম্পাউন্ড। কার্বন ডাই অক্সাইড একটা নন পোলার কম্পাউন্ড, এটা এর মধ্যে কোনো পোলারিটি নেই, সেই জন্য কার্বন ডাই অক্সাইড জলে ভালো ডিজলভ করতে চায় না, আন্ডার প্রেসার বা প্রেসার দিয়ে ওকে ডিজলভ করতে হয়। কিন্তু CCl4 মলিকিউলে যখন তুই দেখবি CCl4 মলিকিউলে কিরকম ব্যাপার
না CCl4 মলিকিউল দেখ, এখানে কার্বন আছে, এখানে ক্লোরিন, এরকম 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 তার স্ট্রাকচার। তো এই ক্লোরিন যখন টানে তার রেজাল্ট্যান্ট কিন্তু এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। সেই রেজাল্ট্যান্টের উল্টো দিকে আরেকটা থাকবে, এবং তার ফলে কি হয় না ওভারঅল এটা কিন্তু নন পোলার মলিকিউল। তো নন পোলার মলিকিউল CCl4 একটা নন পোলার মলিকিউল, কারণ এই যে ডাইপোল বলো মানে ইলেকট্রন টানা, এই দুজনের যে রেজাল্ট্যান্ট যেটা এটা আর রেজাল্ট্যান্ট, সেটাকে কিন্তু আর একটা Cl কে ক্যান্সেল করে দিচ্ছে, এবং যার জন্য এটা একটা নন পোলার কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এরকম অনেক কম্পাউন্ডই রয়েছে যে কম্পাউন্ডগুলো কিন্তু তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য কখনো পোলার হয় কখনো নন পোলার হয়, সেটা ডিপেন্ড করছে ক্যাম্পাউন্ডটার স্ট্রাকচারটা কেমন তার উপরে বেসিক্যালি ডিপেন্ড করছে। এখন দেখ যে আমরা কার্বন টেট্রাক্লোরাইড যে কম্পাউন্ডটা, তাতে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ভালো করে পড়ে দেখ, বন্ড ইজ পোলার বাট দ্য কম্পাউন্ড ইজ ওভারঅল নন পোলার বিকজ দ্য বন্ড পোলারিটি ইজ ক্যান্সেলড ডিউ টু দ্য সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, এরকম স্ট্রাকচারকে বলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। হেন্স দ্য কম্পাউন্ড ইজ নন পোলার ইন নেচার and thus insoluble in water। এটা কিন্তু insoluble because water is a polar solvent, water একটা পোলার সলভেন্ট, এই কম্পাউন্ডটা হচ্ছে নন পোলার, তো অবভিয়াসলি ও জলে ডিজলভ করবে না। তো পোলারিটি আছে কি না আছে সেটা কম্পাউন্ডটা দেখতে গেলে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোর উপর বেস করে দেখতে হবে। এগুলো অনেক কঠিন হয়, অনেক ডিফিকাল্ট, তবে আমি সোজা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এইসব নিয়ে আমি পরে আসছি। আপাতত তুই দেখ যে আমরা আজকে যেটা পড়তে চাই সেটা হচ্ছে কি না কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কিরকম না ভালো করে বোঝার চেষ্টা কর। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কিরকম, আজকে এমনি কোভ্যালেন্ট বন্ড কিরকম, এমনি কোভ্যালেন্ট বন্ড হচ্ছে এর কাছে একটা ইলেকট্রন আছে, বি এর কাছেও একটা ইলেকট্রন আছে, তো এ তার ইলেকট্রনটা দিচ্ছে, বি তার ইলেকট্রন দিচ্ছে, এবং এ বি এর মধ্যে বন্ড হচ্ছে, এটা হচ্ছে এমনি কোভ্যালেন্ট বন্ড। কিন্তু এমনটা হতে পারে যে এ আর বি বন্ড করছে, কিন্তু এর কাছে ইলেকট্রন থাকলেও বি এর কাছে কিন্তু কোনো ইলেকট্রন নেই বন্ড করার জন্য। তখন কি করে না বন্ডিং এ যে দুটো ইলেকট্রন দরকার সেটা এ একাই কন্ট্রিবিউট করে দুটো ইলেকট্রন, তখন সেটাকে বলে কি, এই ধরনের বন্ডকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড সেই কারণেই বলে, তাকেই বলে কারণ এই কোভ্যালেন্ট বন্ড এখানে অরিজিনালি যেরকম কোভ্যালেন্ট বন্ড হয় সেই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে না। এখানে কি হচ্ছে না একটা অ্যাটম সেই কিন্তু দুটো ইলেকট্রন দিচ্ছে, দুটো ইলেকট্রন কিন্তু এই প্রসেসে ডোনেট করছে। তো কোভ্যালেন্ট বন্ডের সময় একজন একটা ইলেকট্রন দেবে, আরেকজন একটা ইলেকট্রন দেবে, এরকম হলে কিন্তু তাকে বলে কোভ্যালেন্ট বন্ড। কিন্তু যদি এরকম হয় যে একজনই ইলেকট্রন দিচ্ছে কিন্তু আরেকজন সেই ইলেকট্রনটা নিচ্ছে, তাদের মধ্যে এরকম ভাবে বন্ড হতে পারে, তাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো এই সমস্ত কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের আমরা এক্সাম্পল দেবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। দেখ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অ্যামোনিয়া মলিকিউল, তার মধ্যে কোভ্যালেন্ট বন্ড হয়, কিন্তু অ্যামোনিয়া যখন H+ এর সাথে জোড়ে তখন কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয়। কিভাবে না অ্যামোনিয়া নাইট্রোজেন যদি তুই দেখিস তাহলে নাইট্রোজেনের টোটাল কত ইলেকট্রন না 5টা ইলেকট্রন, ফার্স্ট সেলে 2টো ইলেকট্রন এবং সেকেন্ড সেলে তো নাইট্রোজেনের বাইরের সেলে কিন্তু এটা হচ্ছে কি ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেল, তো এই নাইট্রোজেনের যে 3টে ভ্যালেন্স সেল ইলেকট্রন রয়েছে এরা কি করে না হাইড্রোজেনের সাথে সাতটা, এখানে 5টা ইলেকট্রন আছে, 1 2 দুটো
5টা। তাহলে দেখ নাইট্রোজেনের বাইরের সেলে যে 5টা ইলেকট্রন আছে তার মধ্যে 3টে পার্টিসিপেট করলো, তাহলে একে যদি রিপ্রেজেন্ট করিস তাহলে নাইট্রোজেন এরকম এরকম এরকম, এগুলো সব কোভালেন্ট বন্ড। এবারে এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়ে গেল। একে বলে কি? একে বলে লোন পেয়ার ইলেকট্রন। একে বলে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন মানে কি? লোন পেয়ার ইলেকট্রন কাকে বলে? লোন পেয়ার ইলেকট্রন কাকে বলে না? প্রেজেন্ট ইন outermost cell but do not take part in bonding. আইডেন্টিক ব্যাকরণ ঠিক বোঝা যাচ্ছে না। দাঁড়া, হোয়াট ইজ লোন পেয়ার? লোন পেয়ার হচ্ছে কি? প্রেজেন্ট ইন outermost cell but do not take part in bonding. বাইরের সেলে রয়েছে কিন্তু বন্ডে পার্টিসিপেট করছে না, বন্ডে টেক পার্ট করছে না, তাকেই আমরা কি বলি না লোন পেয়ার বলি। এখন দেখ যে আমি ধর নাইট্রোজেনের কথা বলছি। নাইট্রোজেনের কি 7টা ইলেকট্রন, ফার্স্ট সেলে 2টো আছে, তারপরের সেলে 5টা আছে। এটা হচ্ছে আউটার মোস্ট সেল। আউটার মোস্ট সেল। তো নাইট্রোজেনের আউটার মোস্ট সেলে 1টা 2টো 3টে 4টে 5টা ইলেকট্রন আছে। তো এই 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করলো। তো 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করলো, তাহলে এই 3টে বন্ড হয়ে গেল। এটা কোভ্যালেন্ট বন্ড। এই যে লোন পেয়ার, এটা হচ্ছে বাইরের সেলে আছে, এটা হচ্ছে লোন পেয়ার। এখন দেখ যে এর সাথে ধর H+ এর কোনো বন্ড হচ্ছে, তো এইটা কি করবে না লোন পেয়ার তখন একে দেবে। তাহলে কিভাবে বন্ড হবে না NH3 NH4+। তো অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন তৈরি হতে গিয়ে নাইট্রোজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন সেটা কি করছে না হাইড্রোজেনকে বা H+ কে দিচ্ছে। H+ কে যে দিচ্ছে, এই যে বন্ডটা, এই যে অ্যারো দেওয়া যে বন্ডটা হয়েছে, এটাই হচ্ছে কি না কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। ধর ওয়াটার, ওয়াটারে কিভাবে বন্ড হয়? অক্সিজেন। অক্সিজেনে কটা ইলেকট্রন না টোটাল 8টা ইলেকট্রন। ফার্স্ট সেলে 2টো, সেকেন্ড সেলে, এটা হচ্ছে আউটার মোস্ট সেল। আউটার মোস্ট সেল। তো অক্সিজেন তার বাইরের সেলে কটা? 6টা ইলেকট্রন আছে।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবারে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, অক্সিজেনের সাথে তো এই দুটো হচ্ছে কি লোন পেয়ার। এই লোন পেয়ার দুটো লোন পেয়ার আছে, ওয়াটারে দুটো লোন পেয়ার রয়েছে। তো ওয়াটার যখন কাউকে দেবে, ধর H প্লাস তাকে ধর দিল, তাহলে কি হবে? তাহলে এখান থেকে H3O প্লাস হয়ে যাবে। তো এগুলো হচ্ছে যে ডোনেট করছে লোন পেয়ার, সেই ডোনেশনটাই হচ্ছে কি না কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আমি পরেও দেখাচ্ছি। NH4 প্লাস, NH4 প্লাস আমি অলরেডি দেখিয়েছি NH4 প্লাসে কিরকম ভাবে বন্ডিং হচ্ছে, বা H3O প্লাস এগুলোতে কিরকম ভাবে বন্ডিং হচ্ছে আমি তোকে দেখিয়েছি। তাহলে কোঅর্ডিনেট বন্ড কাকে বলে? কোঅর্ডিনেট বন্ড কাকে বলে? The bond formed between two atoms or by a pair of electrons provided entirely by one of the combining atom। যে দুটো অ্যাটমের মধ্যে বন্ড হচ্ছে তার মধ্যে কেউ একজন যদি ইলেকট্রন দুটোই প্রোভাইড করে, সে যদি ইলেকট্রন দুটোকেই প্রোভাইড করে, দুটোকেই ইলেকট্রন দেয়, এ আর বি এর মধ্যে বন্ড হচ্ছে, যদি দুটো ইলেকট্রন এই দেয় তখন তাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এই বন্ডটাকে বলে কোঅর্ডিনেট বন্ড। Bond formed between two atoms by a pair of electrons provided entirely by one of the combining atom। One of the combining atom, একটা মাত্র অ্যাটম, সেই কিন্তু দুটো ইলেকট্রনকে প্রোভাইড করবে, দুটো ইলেকট্রন দেবে, তাহলেই তাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এখন দেখ যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করার জন্য কি কন্ডিশন। দেখ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আরো কিছু বলা হচ্ছে। Bond formed between two atoms provided by entirely one of the atom। এই কোঅর্ডিনেট বন্ডকে আরো একটা নাম আছে, তার নাম কি ডেটিভ বন্ড। ডেটিভ বন্ড এর একটা আলাদা একটা নাম রয়েছে, ডেটিভ বন্ড। যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তাকে আমরা ডেটিভ বন্ডও বলি। এই নামটা মনে রাখবি, রিমেম্বার, একে ডেটিভ বন্ডও বলা হয়। দেখ ওজোন বলে যে মলিকিউলটা আছে, ওজোন হচ্ছে O3। তাতে কি না অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেন ডাবল বন্ড আছে, এর মাথায় লোন পেয়ার আছে, এ কি করছে না আর একটা অক্সিজেনকে দিচ্ছে, ঠিক এরকম টাইপের একটা বন্ড হচ্ছে। এই বন্ডটাকে এই এখন অ্যারো দেখলেই তুই বুঝবি কি বন্ড এটা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড কারণ সেখানে কিনা লোন পেয়ার একজন আরেকজনকে ডোনেট করছে। এটা ওজোন মলিকিউলের ক্ষেত্রে হয়। conditions required for the formation of coordinate covalent bond। coordinate covalent bond-এর কি কন্ডিশন? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের কন্ডিশন হচ্ছে যে
one of the two atoms must have at least one lone pair of electrons. At least one lone pair of electron. মানে দুটো অ্যাটমের মধ্যে একটা অ্যাটমে লোন পেয়ার অফ ইলেকট্রন অবশ্যই থাকবে। দুটো অ্যাটমের মধ্যে একটা অ্যাটমে লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন অলরেডি আমি বলেছি। ধর অ্যামোনিয়ার সাথে H প্লাসের বন্ড হচ্ছে, তো অ্যামোনিয়ার মাথায় এইটা হচ্ছে লোন পেয়ার, এইটা থাকবে এবং তার সাথে H প্লাসের বন্ড হবে। ওয়াটার, তার সাথে H প্লাসের বন্ড হচ্ছে, তো ওয়াটারের মধ্যে দুটো লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার হলেই হবে। তো ওয়ান অফ দ্য টু অ্যাটমস মাস্ট হ্যাভ লোন পেয়ার অফ ইলেকট্রন, তার মধ্যে কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতেই হবে, না থাকলে কিন্তু কখনোই সেখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হতেই পারবে না। একটা কন্ডিশন এটা। আরেকটা কি না, আরেকটা হচ্ছে যে অ্যানাদার অ্যাটম শর্ট অফ অ্যাট লিস্ট ওয়ান লোন পেয়ার অফ ইলেকট্রন, মানে তার ইলেকট্রন শর্টেজ থাকতে হবে, তার ইলেকট্রন শর্টেজ থাকতে হবে, হয়তো H প্লাস তার শর্ট অফ ইলেকট্রন, তার ইলেকট্রন না মানে কম থাকতে হবে, ফাঁকা ঘর থাকতে হবে তার। মাস্ট কন্টেন ভ্যাকেন্ট সেল, তার মধ্যে কিন্তু ভ্যাকেন্ট সেলটা থাকতে হবে, তার মধ্যে ফাঁকা ঘর থাকতে হবে, ভ্যাকেন্ট সেলটা থাকতে হবে, তবেই কিনা সে কি করতে পারবে না, সেই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করতে পারবে। তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করার জন্য কন্ডিশন এটা যে শর্টেজ অফ ইলেকট্রন বা লেস নাম্বার অফ ইলেকট্রন থাকতে হবে। কারণ একজন যখন ইলেকট্রন ডোনেট করবে, ধর নাইট্রোজেন সে তার ইলেকট্রন ডোনেট করছে, তো সে যখন ইলেকট্রন ডোনেট করবে তখন আরেকজন যেন ইলেকট্রন টেক আপ করতে পারে, আরেকজন ইলেকট্রন নিতে পারে। তো ইলেকট্রন নেওয়ার জন্য তো তার ফাঁকা ঘর থাকতে হবে। সেই জন্য কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে দুটো কন্ডিশন ভালো করে বুঝে নে, যে একটা কন্ডিশন হচ্ছে যে কারো লোন পেয়ার অফ ইলেকট্রন দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, লোন পেয়ার অফ ইলেকট্রন দিতে পারবে এরকম, আর একজনের কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রন নেওয়ার মতো ভেকেন্ট অরবিটাল থাকতে হবে, ফাঁকা ঘর থাকতে হবে, যেখানে কিনা লোন পেয়ার অফ ইলেকট্রন সে কি করবে না, লোন পেয়ার অফ ইলেকট্রন সে নিতে পারবে, একজন দিতে পারবে এবং একজন নিতে পারবে, এরকম ধরনের কন্ডিশন থাকতে হবে, তবেই কেবলমাত্র কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হবে। এই গেল কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এবং তার ফরমেশনের জন্য কন্ডিশন। তো NH4+ অলরেডি আমি বলেছি যে NH4+ কিভাবে হয়। NH4+ অ্যামোনিয়া এর একটা H+ এর সাথে জুড়বে, এবং এটা কিন্তু আমরা এরকম ভাবে দেখাই যে লোন পেয়ার অফ ইলেকট্রন, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন H কে ডোনেট করেছে, H কে ডোনেট করেছে, এবং ডোনেট করার পরে NH4+ মানে এইটাই হয়েছে, যেটা সেটা হচ্ছে NH4+ অ্যামোনিয়াম আয়ন। এই যে নাইট্রোজেন দেখতেই পাচ্ছিস কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয়েছে, নাইট্রোজেন তার লোন পেয়ার নিয়ে কি হয়েছে না হাইড্রোজেনকে দিয়েছে H+, তার তো কোনো ইলেকট্রন নেই, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটাকে বলে ইলেকট্রন রিচ। তো সবসময় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড যখন হয় তখন একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল বা অ্যাটমের সাথে ইলেকট্রন ডেফিসিয়েন্টের সাথে ইলেকট্রন রিচের হয়, এবং বন্ডটাকে চেনা যায়, কারণ যে ইলেকট্রন দিচ্ছে তার থেকে কিন্তু যে নিচ্ছে তার দিকে এরকম অ্যারো দেওয়া থাকে। এই হাইড্রোজেন ইলেকট্রন নিয়েছে নাইট্রোজেন থেকে, তাহলে অ্যারোটা এরকম ওর দিকে মুভ করে থাকবে। তো এটা হচ্ছে তোর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অ্যামোনিয়াম আয়ন, যেটা আগে অলরেডি দেখিয়েছি, বা ওয়াটার, এটাও আমি দেখিয়েছি যে অক্সিজেন তার লোন পেয়ার নিয়ে, লোন পেয়ার কাকে দিচ্ছে, H+ কে দিচ্ছে, তো এটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন। পরীক্ষায় দেয়, এটা ইম্পর্টেন্ট, তোকে পরীক্ষার সময় দেবে, শো দা বন্ড ফরমেশন ইন H3O+ বা NH4। তো NH4+ বা H3O+
এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হচ্ছে এখানে H3O প্লাস, অ্যামোনিয়াম, ওজোন, কত মলিকিউল বললাম, এগুলো তো সব কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। H3O প্লাস এটা হচ্ছে এরকম ধরনের লুইস স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় H3O প্লাসে। দেখতেই পাচ্ছি যে অক্সিজেন একটা বন্ড ইলেকট্রন দিয়েছে বলে অক্সিজেনের মাথায় প্লাস হয়ে গেছে। যে ইলেকট্রন ডোনেট করে তার মাথায় ইলেকট্রন কমে যায়, সেই জন্য H3O প্লাস এটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। OH মাইনাস, OH মাইনাস কিভাবে তৈরি হয় না, OH মাইনাস অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড হয়েছে এবং এক্সেস ইলেকট্রন আছে অক্সিজেনের উপরে, দেখ 2, 2 4, 2 6 3 জোড়া লোন পেয়ার আছে এবং সেই জন্য OH মাইনাস তৈরি হয়েছে। তার উপরে একটা নেগেটিভ চার্জ, তার যা ইলেকট্রন তার চাইতে বেশি ইলেকট্রন আছে, সেই জন্য নেগেটিভ মাইনাস হয়েছে। ওয়াটার যখন ডিসোসিয়েট করে, ওয়াটার যখন ডিকম্পোজ করে, একে বলে সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার। ওয়াটার যখন নিজে ভাঙে তখন কিভাবে ভাঙে না, তার একটা বন্ড যখন ভেঙে অক্সিজেন এরকম হাইড্রোজেন যখন এরকম ভাবে ভাঙে তখন কি হয় না, একটা H প্লাস আর বাকিটা হচ্ছে কি না OH মাইনাস এরকম দেয়। একে বলে কি সেলফ আয়নাইজেশন। সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার, এটা হওয়ার পরে যে H প্লাসটা বেরোলো, দেখ ওয়াটার থেকে H প্লাস প্লাস OH মাইনাস, এবারে এই H প্লাসটা ওয়াটারের সাথে জুড়ে কি তৈরি করবে না H3O প্লাস। এই প্রসেসে কিন্তু H3O প্লাস বা OH মাইনাস এগুলো তৈরি হয়, এগুলোকে বলে সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার। যে ওয়াটার তার যে লোন পেয়ার অফ ইলেকট্রন H প্লাসকে দিচ্ছে এবং H3O প্লাস তৈরি হচ্ছে। এরকম প্রচুর এক্সাম্পল আছে, ওয়াটার H3O প্লাস এবং OH মাইনাস তৈরি করছে, অনেক এক্সাম্পল আমি তোকে দেখালাম। এটা একটা এক্সেপশনাল এক্সাম্পল, সেটা হচ্ছে দেখ যে অ্যামোনিয়া এটা হচ্ছে লোন পেয়ার আর BF3 এই লোন পেয়ারটা যদি একে ডোনেট করিস, এর হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর এটা হচ্ছে কি ইলেকট্রন রিচ। তো দিলে কি হয়, নাইট্রোজেন বোরনকে ইলেকট্রন দিচ্ছে, কারণ নাইট্রোজেনের মাথায় প্লাস আর বোরনের মাথায় মাইনাস। এটাও কিন্তু একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। অ্যামোনিয়া HCl এর সাথে যখন বন্ড করছে অ্যামোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি হচ্ছে, এগুলোও কিন্তু সবই হচ্ছে এখানে কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের, Cl মাইনাসের সাথে অ্যামোনিয়াম ক্যাটায়নের সাথে ক্লোরাইড আয়ন, এটা কিন্তু আয়নিক বন্ড NH4 প্লাস আর Cl মাইনাস, এটা কিন্তু আয়নিক বন্ড। সেই জন্যে তোকে যদি কখনো বলে অ্যামোনিয়াম ক্লোরাইডে কিরকম বন্ড আছে, কি বন্ড আছে, তুই বলবি কি, একে আয়নিক বন্ড আছে, দুয়ে কোভ্যালেন্ট বন্ড আছে আর 3 নম্বরে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে। সব 3 রকমেরই বন্ড আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে বা অ্যামোনিয়াম ব্রোমাইডের মধ্যে। অ্যামোনিয়াম ক্লোরাইডও যে অ্যামোনিয়াম ব্রোমাইডও তাই একই NH4Br। এগুলোর মধ্যে সব রকমের বন্ড থাকে, আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, সব রকমের বন্ডই কিন্তু এই অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম ব্রোমাইড এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু সব রকমেরই বন্ড থাকে, প্রত্যেকটা টাইপেরই বন্ড এর মধ্যে প্রেজেন্ট থাকে। যাকে এখন কোঅর্ডিনেট বন্ডের সাথে কোভ্যালেন্ট বন্ডের ডিফারেন্সটা কি আছে, কি ডিফারেন্স আছে চল দেখে নিই। কোঅর্ডিনেট বন্ড ভার্সেস covalent bond. Coordinate bond is a type of chemical bond that is formed
that is formed when two atoms share their unpaired electrons with each other. বন্ড যখন শেয়ার করে তখনই হয় কোভ্যালেন্ট বন্ড। কিন্তু কোঅর্ডিনেট বন্ড ইজ আ টাইপ অফ বন্ড দ্যাট ইজ ফর্ম ডিউ টু দ্য ডোনেশন অফ লোন পেয়ার অফ ইলেকট্রন বাই ওয়ান অ্যাটম টু আদার অ্যাটম। একজন যখন ডোনেট করে লোন পেয়ার অফ ইলেকট্রন অন্য অ্যাটমকে, তখন হয় কোঅর্ডিনেট বন্ড। আর কি না, টু অ্যাটমস ডোনেট অ্যান ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন, দুজনে কিন্তু ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন দিয়ে, এ একটা ইলেকট্রন দিল, বি একটা ইলেকট্রন দিল, তবেই কিন্তু কোভ্যালেন্ট বন্ড হয়। কিন্তু ওয়ান অ্যাটম ডোনেটস এ পেয়ার অফ ইলেকট্রন, এখানে কিন্তু কোঅর্ডিনেট বন্ডে একজনই কিন্তু পেয়ার অফ ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এ তার মধ্যে ইলেকট্রন আছে, সে বি কে দিয়ে দিচ্ছে, বি কিছু দিচ্ছেই না, বি যখন বন্ড করছে কিছু দিচ্ছেই না, তাহলে কোঅর্ডিনেট বন্ড, সেটাকে বলে কোঅর্ডিনেট বন্ড। কিন্তু কোভ্যালেন্ট বন্ডে দুজনেই কিন্তু একটা একটা করে ইলেকট্রন দিচ্ছে। আরো কি না, দেয়ার শুড বি আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। কিন্তু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। এমটি অরবিটালস নট, এমটি অরবিটাল বলবো না আমি, সেল বলবো, সেল যেখানে ইলেকট্রন থাকে নট রিকোয়ার্ড, কিন্তু এমটি সেল শুড বি প্রেজেন্ট ইন দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। লোন পেয়ার অফ ইলেকট্রনস নট রিকোয়ার্ড, এতে লোন পেয়ার থাকতে হবে এমন কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার অফ ইলেকট্রন শুড বি প্রেজেন্ট ইন ওয়ান অফ দ্য টু অ্যাটমস। তাহলে এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ডিফারেন্স। কোঅর্ডিনেট বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ডিফারেন্সটা ভালো করে পড়বি, কারণ এই ডিফারেন্সগুলো কিন্তু খুব জরুরি, ইম্পর্টেন্ট, এই ডিফারেন্সগুলো থেকে কোশ্চেন আসে, তো সেটার কথা আমি বললাম। তো আরো এটা যেরকম পোলার বা নন পোলার দু রকমই হতে পারে, এমনি কোভ্যালেন্ট পোলার বা নন পোলার হতে পারে, কিন্তু এটা শুধুমাত্র পোলারই হবে, কখনো নন পোলার হবে না, পোলারই হবে। কোঅর্ডিনেট বন্ড পোলারই হয়, নন পোলার কখনো হয় না। তো কোঅর্ডিনেট বন্ড নিয়ে আমি ডিটেলে আলোচনা করলাম, কোঅর্ডিনেট বন্ড এর কথা আমি বললাম যে কোঅর্ডিনেট বন্ড কিরকম কিরকম হয়। এবারে দেখ যে এখান থেকে কিন্তু আমরা কোশ্চেন্স নিয়ে, তো খাতা বের কর, খাতা বের কর, সবাই যে অবস্থায় আছিস সেই অবস্থাতেই তুই খাতা বের কর, এবং এখানে দেখ আমরা কোশ্চেন দেখাচ্ছি তোকে, কোশ্চেনটা পড় আগে ভালো করে, কোশ্চেনটা পড়। হ্যাঁ, খাতাটা নিয়ে আসি, এটা নিজে নিজে করবো। ঠিক আছে, খাতা নিয়ে আয়, নিজে নিজে কর, আমি হেল্প করছি। ফর্মুলাটা x2y হবে। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন x, এর ভ্যালেন্সি 2, তাহলে কম্পাউন্ডটা x2y হবে, 2 8 এরকম হয়ে যাবে, আর ওয়াইটা হচ্ছে 2
8 6, তাতে একটা ইলেকট্রন দিলাম, তাহলে তো হবে না, তাতে দুটো ইলেকট্রন দিতে হবে। তো দুটো ইলেকট্রন দিতে গেলে এক্সট্রা দুটো দরকার, তার থেকে দুটো ইলেকট্রন ছাড়তে হবে। তাহলে এতে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, y 2 মাইনাস 2 8 হবে। তাহলে এরও বাইরের সেলে দুটো 2 8 8। তাহলে ফর্মুলাটা হবে x2 y, x2 y। ফর্ম করছে আর ওয়াইটা অ্যানায়ন ফর্ম করছে। হ্যাঁ, হুইচ এলিমেন্ট শুড ফর্ম, x হচ্ছে ক্যাটায়ন ফর্ম করবে আর y হচ্ছে অ্যানায়ন ফর্ম করবে, x প্লাস y 2 মাইনাস। ঠিক আছে, গুড। পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্যার এগুলো পাঠিয়ে দেবে? হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো, আমি পিডিএফও পাঠিয়ে দেবো, সবই এখন পাঠিয়ে দেবো। এখন সব ক্লাসই রেকর্ডিং করব আমি। তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, পরেও দেখে নিতে পারবি কি হয়েছে না হয়েছে। বছরের শেষ হয়তো বললি স্যার তো কিছুই পড়ায়নি, সারা বছর ধরে কিছুই পড়ায় না, তো তবু একটা প্রমাণ থাকবে যে পড়িয়েছি, তাই না? না স্যার, এরকম তো সবাই বলে স্যার তো কিছুই পড়ায় না, সেই জন্যে অ্যাটলিস্ট তাদের জন্য একটু থাকুক। আচ্ছা, এটা দেখ, স্যার এটাও নিজে করবো, সে তুমি বলবে না, দাঁড়াও। ঠিক আছে। ফার্স্টেরটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হবে। এক্স আর ওয়াই এর মধ্যে, হ্যাঁ, এক্স আর ওয়াই এর মধ্যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, ঠিক আছে। জেড আর জেড লেখা আছে। হ্যাঁ, স্যার পরেরটা যেটা সেটা কি জেড আর জেড জেড লেখা অ্যান্ড আছে? জেড, জেড অ্যান্ড জেড। ও, এটাও তো ইলেকট্রোভ্যালেন্টই হবে। কোভ্যালেন্ট হবে। ধর সিএল আর সিএল এর মধ্যে বন্ড, ও, সিএল তো কোভ্যালেন্ট হবে। ফর্মুলা বিটুইন কম্পাউন্ড এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স দুটো লাগবে, ওয়াই, তাহলে এক্স তাই আমি একটা বলছি কি হবে। স্যার x2y হবে। ওহো, লিখে আর দিয়েছি। এক্স আর জেড এর মধ্যে যেটা আমি বলছি স্যার তুমি বলবে না, x আর জেডটা আমি বলছি। স্যার xz হবে। হ্যাঁ, এক্স জেড, এক্স আর জেড এর মধ্যে এক্স জেড হবে। এবার ঠিক আছে, পরেরটাই চলে যাচ্ছি। What happens if proton is hydrated? প্রোটন যদি হাইড্রেটেড হয় তাহলে কি হবে? এটা তো বলতে পারবো না, মানে প্রোটন মানে হচ্ছে H প্লাস, সেটা হাইড্রেটেড মানে এটা জলের সাথে জুড়লে কি হয়? স্যার H3O প্লাস। হাইড্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে H প্লাস মানে হচ্ছে প্রোটন,
সোডিয়াম ক্লোরাইড আর কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে 4টে ডিফারেন্স অফ প্রপার্টিজ বলতে এটা হবে। কি করতে হবে? হ্যাঁ, এখন স্যার কি রিয়েকশন ইউজ করব? conducts electricity in solution. Do not conduct electricity in solution. তো এরকম মেল্টিং পয়েন্টের সাথে বয়লিং পয়েন্ট একটা পয়েন্ট করতে পারিস, লিখতে পারিস ডিফারেন্সেস বিটুইন দ্য প্রপার্টিজ অফ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড কার্বন টেট্রাক্লোরাইড। সেটা এই ডিফারেন্স লিখতে পারিস। হয়েছে? How many electrons does phosphorus need to achieve the electronic structure of nearest noble gas? What is the formula of ion form? Three electrons to achieve the electronic structure of the nearest noble gas, which is which is argon. 3 electrons. And what is the formula of the ion form? Mane? P3 minus. Oh. 8 হয়ে গেল, 3টে ইলেকট্রন নিয়েছে, তাহলে 3 মাইনাস। ডাবল কোভ্যালেন্ট বন্ড মানে ডাবল বন্ড আছে, এরকম দুটো এক্সাম্পল দিতে হবে। Oxygen, আর sir,
ক্লোরিন তো না না, ক্লোরিনও হয়, আচ্ছা। ইথিন, C2H4? এই মলিকিউলটা ইথিন, এখানে ডাবল বন্ড আছে। আচ্ছা স্যার। An element X has electronic configuration 2,5. What type of bond expected between two atoms of X? কোভ্যালেন্ট বন্ড। Covalent bond. What are the constituent particles in ionic compounds and in covalent compounds? ইকুয়েশনের মানে? প্রথমটা তো কোভ্যালেন্ট বন্ড। স্যার এটা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড হবে না? হ্যাঁ বলছি এটা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড হবে না? হ্যাঁ, ট্রিপলই হবে। Constituent particles আয়নিক কম্পাউন্ডে হচ্ছে আয়ন, আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে হচ্ছে অ্যাটম। এই Na প্লাস Cl মাইনাস এগুলো হচ্ছে আয়ন, আর HCl এগুলো হচ্ছে অ্যাটম। ডাবল বন্ড, একটা ট্রিপল বন্ড, একটা ট্রাইঅ্যাটমিক মলিকিউল কন্টেনিং সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, একটা ট্রাইঅ্যাটমিক molecule containing only double bond, polar covalent compound having diatomic molecules, a compound which contains all types of bond.
লিখেছিস? নিচে কর, হুইচ অফ দ্য ফলোইং বন্ড, এই তিনটে বল। HF, FF, NF। কি হবে এটা? কোনটা নন পোলার বল, বলছিস না কেন? এই NF কি? FF, এইটা নন পোলার, কোনটা পোলার? স্যার পোলার তো এখানে NA। HF। স্যার ও এগুলো আলাদা আলাদা। HF, হ্যাঁ স্যার HF। আয়নিক হচ্ছে Na। স্যার আয়নিক তো NF। স্যার বলছে এখন আমি ছাড়া আর কে পড়ে গো, মানে আমি আর রিয়ানা ছাড়া? হ্যাঁ, বলছি এখন আমি আর রিয়ানা ছাড়া আর কে পড়ে গো? হ্যাঁ আরেকজন আছে। ও আমাদের স্কুলে? না তোদের স্কুলে না, অন্য স্কুল। স্কুল। আচ্ছা, sodium chloride is soluble in water while CCl4 is not. Sodium chloride is ionic compound and highly polar, so it is soluble in polar solvent like water. CCl4 is a non-polar covalent compound, so it is not soluble in polar solvent like water. It is soluble in non-polar
পোলার হলে পোলার সলভেন্টে সলেবল হবে, নন পোলার হলে নন পোলার সলভেন্টে সলেবল হবে। Sodium chloride does not conduct electricity while molten sodium chloride conduct electricity. Solid sodium chloride. Electricity conduction is due to movement of ions, which is not possible in solid state. Not possible in solid state. মুভমেন্ট হবে না, আয়নের মুভমেন্ট হবে না সলিড স্টেটে, বাট ইট ইজ possible in molten state. molten state আয়নগুলো মুভ করতে পারে, molten state আয়নগুলো মুভ করতে পারে, মুভমেন্ট হয়, সেই জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। দেখ, বুঝতে অসুবিধা হলে আমাকে বল। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা নেই কোনো। ঠিক আছে। Identify the most ionic from the following. যে বেশি পজিটিভ আর বেশি নেগেটিভ, এর মধ্যে কে মোস্ট আয়নিক? CSF is most ionic. CS টা কোথায় আছে? দেখ, সব থেকে বেশি পজিটিভ সিজিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামটা রেডিও অ্যাক্টিভ, এটা বাদ দেওয়া হয়, সিজিয়াম। আর সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিড। এটা সব থেকে বেশি নেগেটিভ। এই সিজিয়ামের সাথে ফ্লুরিনের যে কম্পাউন্ড হয় সেটাই হয় মোস্ট আয়নিক, CSF। লিস্ট আয়নিক, সব থেকে কম আয়নিক, এইটা লিস্ট আয়নিক। লিস্ট আয়নিক and which is greatest ionic character, এইটা এখানে যে কারা আছে গ্রেটেস্ট আয়নিক, এই কটার মধ্যে RBCl। Magnesium chloride is ionic and HCl is covalent, but both conduct electricity. Magnesium chloride conducts
electricity due to formation of ions. But HCl conduct electricity due to formation of H3O plus and Cl minus on reaction with water. HCl কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু ও জলে ডিজলভ হয়ে H3O প্লাস আর Cl মাইনাস দেয়। জলে ডিজলভ হয়ে এগুলো দিচ্ছে, তো সেই জন্য ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ও নর্মালি কোনো আয়ন দেয় না। HCl তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, ও নর্মালি H প্লাস Cl মাইনাস দেয় না, কিন্তু যখন জলে ডিজলভ করে তখন ও H3O প্লাস আর Cl মাইনাস দেয়, সেই কারণে ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। একই রকম নয় দুটো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো আয়নিক কম্পাউন্ড, ও তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু HCl সে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, কিন্তু জলে ডিজলভ করালে পিওর কন্ডিশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কিন্তু জলে যদি ডিজলভ করানো যায় সে কিন্তু ভালোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, কারণ সেক্ষেত্রে জলের মধ্যে জলের সাথে ডিজলভ করে ও H3O প্লাস তৈরি করবে, Cl মাইনাস তৈরি করবে এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কোনো অসুবিধা কিছু। বুঝতে পেরেছিস? দেখে নে ভালো করে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারিস। দুটো অক্টেট রুল খাটছে না এরকম দুটো এক্সাম্পল দিতে হবে, মানে বাইরের সেলে 8টা ইলেকট্রন হচ্ছে না এরকম দুটো এক্সাম্পল দিতে হবে। বলতে পারবি? অক্টেট রুল খাটছে না এরকম আমি বলেছি, লেস দেন 6 ইলেকট্রনস হচ্ছে, লেস দেন অক্টেট। অক্টেটের চাইতে কমও হতে পারে, BF3 এরকম 6টা ইলেকট্রন হয়েছে,
অক্টের চাইতে বেশি হতে পারে PCl5, SF। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ইলেক্ট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের। হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, high solubility in water, low solubility, স্যার আমি আরেকটা ডিভাইস দিয়ে লগ ইন করছি, একটু ঢুকতে দেবে? এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেক্ট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড ফরমেশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? লো আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে হবে বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে হবে, এগুলো হাই হতে হবে, আর আয়নাইজেশন পোটেনশিয়ালটা লো হতে হবে। এই তিনটে কন্ডিশন জরুরি।
ইলেকট্রোভ্যালেন্সির ফিচার্স, মানে ইলেকট্রোভ্যালেন্সি কারা দেবে, কি ধরনের এলিমেন্ট দেবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সমস্ত লিখতে হবে উইথ এক্সাম্পল। ফিচার্স গুলো সেখানে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এখানে লেখা রয়েছে, তুই একটু দেখে নিবি ইলেকট্রোভ্যালেন্সি ফিচার্স, যে এলিমেন্টস ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ফর্ম বাই দ্য লস or gain or transfer of electron. Ions are formed during the formation of electrovalent bond. কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবি, পজিটিভ আয়ন, ক্যাটায়ন্স Na+, K+, ক্যালসিয়াম 2+, বা নেগেটিভ আয়ন অ্যানায়ন Cl-, O2-, N3-, এটসেট্রা। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট, এগুলো সবাই পড়িয়েছি। যাকে লিখতে হবে এরকম ভাবে, ওয়ান ফিক্সড ডাইরেকশন স্পেস অ্যামং দ্য আয়ন্স, একটা ডাইরেকশনে হয় না, যে কোনো ডাইরেকশনে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হতে পারে। কোভ্যালেন্ট বন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স, যে কোভ্যালেন্ট বন্ড ইউজুয়ালি কম্পাউন্ডস গুলো গ্যাসিয়াস বা লিকুইড, অ্যামরফাস এরকম হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ডস এর লো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হয়। এক্সেপ্ট গ্রাফাইট, কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো সলিবল ইন নন পোলার সলভেন্ট। কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো আন্ডারগো রিয়াকশন স্লোলি রিয়াকশন করে। মেনি কোভ্যালেন্ট কম্পাউন্ডস এক্সিবিট ভেরিয়াস টাইপ অফ আইসোমেরিজম দেখায়। এগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডস এর জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোর কথা বলবি। আচ্ছা, প্রথম হচ্ছে নেম দ্য চার্জ পার্টিকেল হুইচ অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার টু ফর্ম ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস, তারা হচ্ছে আয়ন্স। ইন দ্য ফর্মেশন অফ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, ইলেকট্রন ট্রান্সফার্ড ওয়ান এলিমেন্ট টু আদার। How are electrons involved in the formation of a covalent bond? Sharing. The electronic configuration of nitrogen is 2,5. How many electrons in the outermost shell of nitrogen atoms are not involved in the formation of nitrogen molecule? 2. দুটো ইলেকট্রন ইনভলভ হয় না, লোন পেয়ার থাকে। Formation of magnesium chloride by diagenetic combination of magnesium and chlorine. Name the substance that is oxidized and the substance that is reduced. এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সিডাইজড, chlorine reduced. Magnesium oxidized and chlorine reduced. In the formation of XY2 compound, X gives one electron to each Y atom. What is the nature of bond XY2? The four properties of it. Ionic bond হবে। আয়নিক, আর আয়নিক কম্পাউন্ডের চারটে প্রপার্টি তো অলরেডি বলেইছি, সেটা তো বলতেই পারবি। আয়নিক কম্পাউন্ডের চারটে প্রপার্টি: hard, brittle, soluble in water, high melting point, boiling point, does not conduct electricity in solid state. EFG atomic number 19817. Metal. মেটাল হচ্ছে ই।
নন মেটাল হচ্ছে এফ জি। ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ই অ্যান্ড জি। হচ্ছে আয়নিক, ইজি হবে আর সেটা হবে আয়নিক। যাকে আমি অনেকগুলো কোশ্চেন বললাম, এরকম ধরনের কোশ্চেন আমরা একটা কাজ করব। এইখানে হয়েছে তার পড়াতে ইচ্ছা করছে না, মাথা যন্ত্রণা করছে। যাকে আমি নেক্সট ক্লাসে অ্যাসিড বেস সল্ট এটা পড়াবো, এই চ্যাপ্টারটা। আর তারপরে অলরেডি এটা পাঠিয়ে রেখেছি গ্রুপে, তোমার এই চ্যাপ্টারের পিডিএফটা। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেবো। ওই বইটা ভালো নয়, অনেক কিছু জিনিস নেই আর কি, যেগুলো পরীক্ষা আসে অনেক কিছু জিনিস নেই, আবার এক জিনিসই বারবার করে লেখা আছে। ওইটা শুধু পড়লে হবে না, ওই বইটা শুধু পড়লে হবে না। আমি দেখবো, আমি দেখেছি, কিন্তু শুধু ওই পড়লে হবে না, আরো এক্সট্রা জিনিসপত্র। তারপরে নেক্সট ক্লাসে আমরা কেমিক্যাল বন্ড এক্সাম নেব। পরের ক্লাসে আমি পড়াবো, তারপরের ক্লাসে আমি কেমিক্যাল বন্ড এক্সাম নেব। হ্যাঁ আচ্ছা, পরের ক্লাসে একটা জিনিস একটু পরের ক্লাসটা ব্যাপারটা একটু ভাবতে হবে, কারণ ভোট আছে পরের ক্লাসের দিন, ভোট আছে। এই ক্লাসটা আমি দেখছি, আমার ভোটের ডিউটি পড়েছে, আমাকে তো সেখানে যেতে হবে, ভোটের ডিউটি আছে। তো সেই জন্য মনে হয় নেক্সট ক্লাসটা আমি নিতে পারবো না। এই ক্লাসটা কোন দিন হবে আমি একটু আলোচনা করে বলে দেবো, জেনে শুনে আমি বলে দেবো। এই ক্লাসটা নেক্সট ক্লাসটা যে অ্যাসিড বেস সল্ট যেটা পড়ানোর কথা ছিল, এই ক্লাসটা আমি নিতে পারবো না, কারণ এই দিনকার ভোট আছে, এদিনকার নাইন্থ এদিনকার ভোট আছে, ভোটে আমার ডিউটি আছে। তো আমি সেই জন্য ভোটের ডিউটিতে আমাকে যেতে হবে, এগুলো মাস্ট। তো সেই জন্য আমি ক্লাসটা করাতে পারবো না, ওদিনকার আমি ভোটের ডিউটিতে থাকবো, আমার অনেক দূরে পড়েছে। তো 9th এপ্রিল, হ্যাঁ বলছি ডেটটা 9th এপ্রিল বললে? হ্যাঁ আচ্ছা স্যার, 9th এপ্রিল শনিবারই আছে, স্যাটারডে আছে। তো ওই দিনকার ক্লাসটা হবে না, আমি কবে হবে না হবে আমি দেখে নিই, আমি হোয়াটসঅ্যাপে জানাচ্ছি। আর তারপরে ক্লাসে কেমিক্যাল বন্ডে এক্সাম হবে, এটা ঠিক হয়ে রইলো, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলো আজকে, এখানে যা চিৎকার চেঁচামেচি হচ্ছে এই পর্যন্ত থাকলো। কেমিক্যাল বন্ডের আমি এটা পাঠিয়ে দেবো, কোশ্চেন পাঠিয়ে দেবো, সবই অ্যান্সার পাঠিয়ে দেবো, সেটা দেখিস। আর অ্যাসিড বেস সল্টটা আমি পড়াবো, আর ভিডিওটাও পাঠিয়ে দেবো।